জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আর আপনাদের সঙ্গে আছি আমি সিউল আহমেদ। পুরো রমজানে দ্রব্যমূল্য সহনীয় রাখা অন্তর্বর্তী সরকারের লক্ষ্য। মাস জুড়ে বাজারে নজরদারি থাকবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। জানান, এবারের রমজানে খাদ্যপণ্যের দাম গতবারের তুলনায় সহনীয় থাকবে। শনিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্যের সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে গত রোজার থেকে এই রোজায় বেশিরভাগ পণ্যেরই দাম সহনীয় পর্যায়ে এসছে, কমেছে। পুরো রোজাতে ইন্টারিম গভর্নমেন্টের ফোকাস থাকবে দাম কিভাবে সহনীয় পর্যায়ে রাখা যায়। বোতল সয়াবিন তেলের ক্ষেত্রে আমরা এর আগেও দুই একবার দেখেছি যে মার্কেটের থেকে কেউ কেউ বলেছেন যে এটা উধাও হয়ে গেছে। তো আমরা চেষ্টা করছি, যে আমাদের সর্বোচ্চ চেষ্টা আছে যে এইটার সরবরাহ যাতে এখন ঠিক পর্যায়ে আসে এবং এটা যেন সবার জন্য এটা মানে পর্যাপ্ত সরবরাহ থাকে। ইন্টারিম গভর্নমেন্ট বারবার বলেছে যে নির্বাচন এই বছরের ডিসেম্বরের মধ্যে যদি পার্টিগুলো, সব পলিটিক্যাল পার্টিগুলো মনে করে যে রিফর্ম করে তাড়াতাড়ি ইলেকশনের দিকে দেশ ধাবিত হবে, তাহলে এটা ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে। আর যদি না, ওনারা পলিটিক্যাল পার্টি চান যদি আরও কিছু রিফর্ম হওয়ার পরে ইলেকশন, সেক্ষেত্রে আরও 3 মাস এটা দেরি হতে পারে। দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। রোববার থেকে শুরু হচ্ছে রোজা। হাজার বছর ধরে সন্ধ্যায় আকাশে চাঁদ দেখে রমজান মাস শুরু করার রেওয়াজ প্রচলিত আছে। শনিবার সন্ধ্যায় বায়তুল মোকাররমে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই ঘোষণা দেওয়া হয়। এ সময় ধর্ম উপদেষ্টা ডক্টর খালিদ হোসেন রমজানে নিত্যপণ্যের দাম কম রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। রোববার রোজা শুরু হওয়ায় শনিবার রাতেই তারাবির নামাজ পড়েছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এই মাসে সিয়াম সাধনা ও ইবাদতের সময় কাটান সারা বিশ্বের প্রায় 180 কোটি মুসলমান। বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ব্যবসায়ী ভাইদেরকে অনুরোধ করি, রমজানের পবিত্র রক্ষার্থে এই পবিত্র মাসে তারা ব্যবসা করবেন, লাভ করবেন, নিঃসন্দেহে করবেন। তবে তারা যাতে জিনিসপত্রের দাম সহনীয় পর্যায়ে থাকে এই ব্যাপারে প্রয়োজনীয় তারা মানসিকভাবে তৈরি থাকবেন, প্রস্তুতি নেবেন। যারা গণপরিষদ, সেকেন্ড রিপাবলিক ইস্যু সামনে আনছে এবং জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায়, তারা দেশকে গণতান্ত্রিক পথে উত্তরণের দীর্ঘ প্রক্রিয়ায় ঠেলে দিতে চায় বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। শনিবার দুপুরে রাজধানীতে আলোচনা সভা এবং বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় তিনি অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্যে বলেন, যদি চলতি মাসে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা না হয়, সেক্ষেত্রে গণতান্ত্রিক শক্তিগুলো বসে করণীয় ঠিক করবে। সালাউদ্দিন আহমেদ বলেন, নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণের সুযোগ পেলে তা হবে রাজনৈতিক কৌশলের ব্যর্থতা। আলোচনা সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, মুক্তিযুদ্ধের চেতনা ফেরি করে দেশে লুটপাট চালিয়েছে আওয়ামী লীগ। ক্ষমতায় এসে পুলিশ, প্রশাসন ও বিচার বিভাগ সহ সকল সেক্টরকে দলীয়করণ করার মাধ্যমে ফ্যাসিজম প্রতিষ্ঠিত করেছিলেন শেখ হাসিনা। ছাত্রদের দলে রাজনৈতিক দর্শন দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন রিজভী। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনাকে অতি শীঘ্র জাতীয় সংসদের রোডম্যাপ প্রদান করতে হবে, নির্বাচনের রোডম্যাপ। যদি আপনি কোনো বাহানায় এই মাসের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ প্রদান না করেন, তাহলে সেটা আমরা রাজনৈতিকভাবে গণতান্ত্রিক শক্তিগুলো বসে আমাদেরকে পুনরায় নির্ধারণ করতে হবে আমরা কোন প্রক্রিয়ায় গণতান্ত্রিক প্রক্রিয়া। যে একটা রাজনৈতিক দর্শন দিয়েছে, আজকে অনেকে রাজনৈতিক দল করছেন, সমস্ত কিছু করছেন। আমি কালকে নতুন যারা দল করেছেন তাদের ওখানে উপস্থিত ছিলাম, অনেক ভালো ভালো কথা তারা বলেছে রাষ্ট্র সম্পর্কে, এ সম্পর্কে, কিন্তু একটা পলিটিক্যাল ফিলোসফি কিন্তু আমি পাইনি। নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানিয়ে তাদেরকে গণতন্ত্রের সপক্ষে থাকার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। আর বাংলাদেশ প্রশ্নে কোনো দেশের সাথে আপোষ নয় বলে
হুঁশিয়ারি দিয়েছেন দলটির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ঊর্ধ্বগতি ও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে আলাদা দুটি অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তারা। এ সময় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয় জানিয়ে জয়নুল আবেদিন বলেন, নির্বাচন দিয়ে দেশকে গণতন্ত্রের পক্ষে রাখুন। এদিকে দ্রব্যমূল্যের সিন্ডিকেট আগের মতোই শক্তিশালী রয়েছে বলে মন্তব্য করেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম নিয়ন্ত্রণের পাশাপাশি অনতিবিলম্বে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের আহ্বান জানান তিনি। এছাড়াও আগে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত বিপ্লব বিরোধী বলে মন্তব্য করেন বিএনপির জ্যেষ্ঠ এই নেতা। আগের যে সিন্ডিকেট ছিল এখনো সেই সিন্ডিকেট, কোনো পরিবর্তন হয় না। তাহলে একটা দেশের জন্য, মানুষের জন্য কি এমন পরিবর্তন হলো? মানুষ রাস্তাঘাটে এখন বেড়াতে পারছে না। দয়া করে কারো কথায় কান না দিয়ে জনগণ যেটা চায়, জনগণ চায় নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন। সেই নির্বাচন নিয়েই বাংলাদেশের মানুষকে বাঁচান, বাংলাদেশের মানুষকে গণতন্ত্রের পথে এগিয়ে নিয়ে যান। বিএনপি প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান ছিলেন শ্রমিকদের কণ্ঠস্বর ও শিক্ষা অনুরাগী। শনিবার বিকেলে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে এমন মন্তব্য করেন বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ। রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে বর্ষিয়ান এই রাজনীতিবিদের স্মরণে উপস্থিত হন সহকর্মী ও ভক্তরা। এ সময় সাবেক মন্ত্রী আব্দুল্লাহ নোমানের দীর্ঘ রাজনৈতিক জীবন, মহান মুক্তিযুদ্ধে তার অবদান উল্লেখ করে বিএনপি নেতারা বলেন, চট্টগ্রাম থেকে তিনি হয়ে উঠেছিলেন জাতীয় নেতা। অসামান্য অবদান রেখেছেন শ্রম, কর্মসংস্থান ও শিক্ষাক্ষেত্রে। মিলাদ মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, শহীদউদ্দিন চৌধুরী অ্যানি সহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। আলোচনা শেষে আব্দুল্লাহ নোমানের মাগফিরাতের কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। লেজুরভিত্তিক রাজনীতি থেকে বের হয়ে নতুন বন্দোবস্তের সূচনার প্রতিশ্রুতি দিয়েছেন গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক আব্দুল কাদের। শনিবার দুপুরে রাজধানীর রায়েরবাজার জুলাই অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারতের মাধ্যমে নবীন সংগঠনটি তাদের কার্যক্রম শুরু করে। এ সময় কেন্দ্রীয় সদস্য সচিব জাহিদ হাসান বলেন, শহীদদের রক্ত যেন বৃথা না যায় সে ব্যাপারে সচেষ্ট থাকবে সংগঠনটি। দুপুর 12টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে যাত্রা শুরু করেন সংগঠনটির নেতাকর্মীরা। কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সমন্বয়ে এই কর্মসূচি পালিত হয়। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়। জিয়ারত শেষে তারা বলেন, বিদ্যমান রাজনৈতিক দলগুলো অতীতে ছাত্রদের জিম্মি করে তাদের অধিকার থেকে বঞ্চিত করত। ছাত্রদের অধিকার ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেন নতুন সংগঠনের নেতৃবৃন্দ। পরে সন্ধ্যায় মধুর ক্যান্টিনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের পরিচিতি সভায় ক্যাম্পাসে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা দেন সংগঠনের আহ্বায়ক আবু বাকের মজুমদার। সে দাসত্বের কালচারের বিরুদ্ধে, এখানে অপরাজনীতির বিরুদ্ধে আমরা যুগ যুগ ধরে যত ছাত্র সংঘের নেতৃবৃন্দ এখানে বসে আছেন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আগামী বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা এগিয়ে যাব। আমরা একটি মধ্যমপন্থী ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশে কাজ করব। সেখানে আমরা যে দীর্ঘদিনের আওয়ামী ফ্যাসিবাদের যে বাইনারি পলিটিক্স ছিল, সেই বাইনারি পলিটিক্সের বাইরে গিয়ে এখানকার ছাত্রদের, এখানকার জনগণের রাজনীতি আমরা উপস্থাপনা করছি। দ্রব্যমূল্য সহ রমজানের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে না পারলে অন্তর্বর্তী সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু। শনিবার সকালে এবি পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে রমজানের ভাবগাম্ভীর্য রক্ষা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন নিয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। যারা বাজারে সিন্ডিকেট করে তাদের আইনের আওতায় আনতে প্রয়োজনে অভিযান চালানোর পরামর্শ দেন তিনি। সরকারের জন্য এই মাস একটা বড় পরীক্ষা মন্তব্য করে দেশকে অস্থিতিশীল করতে পতিত স্বৈরাচারের যেসব দোষর জড়িত তাদের খুঁজে বের করার আহ্বান জানান এবি পার্টির প্রধান। এ সময় যানজট নিয়ন্ত্রণের আহ্বান জানিয়ে আগের যে কোনো রমজানের তুলনায় ভালো সময়ের প্রত্যাশা করেন তিনি। আপনারা জানেন যে থানা ভিত্তিক কারা ছিনতাইকারী, কারা এই সমস্ত অপরাধ করে, কারা চাঁদাবাজি করে, কারা এই সমস্ত জায়গায় দ্রব্যমূল্য বাড়ানোর জন্য নানা ধরনের চাপ প্রয়োগ করে,
এদের কম বেশি সবাই আমরা জানি, সামাজিকভাবে সহযোগিতা করলে এদেরকে ধরাও যাবে। এই সমস্ত ব্যাপারে আমরা সরকারকে আগাম সতর্ক করছি। আবারও বলছি, এইটা আপনাদের জন্য পরীক্ষা। এই পরীক্ষায় যদি আপনারা পাশ করতে না পারেন, তাহলে আমরা ধরে নেব আপনাদের অধীনে একটা নির্বাচন চালানো, সুষ্ঠু নির্বাচন করা সম্ভব না। গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যে ঐক্য তৈরি হয়েছিল তাতে ফাটল সৃষ্টি হয়েছে। গুটি কয়েক ছাত্রনেতা সরকারকে নিয়ন্ত্রণ মন্ত্রণালয়ের নানা কাজে অযাচিত হস্তক্ষেপ করছে বলে মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। উপদেষ্টা পরিষদ থেকে দল গঠনের কাজ না করে 2 ছাত্র উপদেষ্টাকে পদত্যাগের আহ্বান জানিয়েছিলেন তিনি। শনিবার বিকেলে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে নুরুল হক নূর এসব কথা বলেন। গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছিল তাতে আজকে ফাটল ধরেছে, বিভাজন সৃষ্টি হয়েছে, যা এই মুহূর্তে জাতির জন্য কোনোভাবেই কাম্য ছিল না। গণ অভ্যুত্থানকে কেন্দ্র করে গুটি কয়েক ছাত্রনেতা সরকারের নিয়ন্ত্রণ থেকে প্রশাসনের বিভিন্ন জায়গায় অযাচিত হস্তক্ষেপে সরকারি কর্মকর্তা কর্মচারী সহ জনগণের মধ্যে একটা অস্বস্তি তৈরি হয়েছে। সরকারের নিরপেক্ষতা বজায় রাখা ও জনগণ সহ রাজনৈতিক নেতৃবৃন্দের আস্থা ধরে রাখতে সরকারে থাকা অন্য 2 ছাত্র উপদেষ্টা সহ সরকারের প্রতিনিধিত্বকারী সকল ছাত্রদের পদত্যাগের আহ্বান জানাচ্ছি। জুলাই গণ অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের আওয়ামী চেতনার বয়ানের মতো কোনো অসত্য বিভ্রান্তিমূলক ন্যারেটিভ তৈরি না করতে সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। চলতি মাসে শেখ হাসিনা সহ প্রধান কয়েকটি মামলার তদন্ত প্রতিবেদন হাতে পেলে 1 থেকে 1.5 মাসের মধ্যে বিচার কাজ শুরু সম্ভব বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। শনিবার দুপুরে সিলেটে এক কর্মশালা শেষে একথা বলেন তিনি। সিলেটের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে মানবাধিকার ও পরিবেশের গুরুত্ব সহ আইন প্রয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জেলা ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসক সহ সংশ্লিষ্টরা। কর্মশালা শেষে চিফ প্রসিকিউটর জানান, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে আইনি পদক্ষেপ অব্যাহত রয়েছে। মামলায় আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে ন্যায় বিচার নিশ্চিত করা হবে। স্বৈরাচারের দোসররা নানা চেষ্টা অব্যাহত রাখলেও আদালত অপরাধীদের শাস্তি নিশ্চিত করবে বলে প্রত্যয় ব্যক্ত করেন তাজুল ইসলাম। ঢাকা মহানগরের বিভিন্ন এলাকার চিহ্নিত সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে অল আউট অ্যাকশনে যাচ্ছে পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি। আসন্ন রমজানে বিশেষ অভিযান শুরুর কথা জানিয়েছে নিরাপত্তা সংস্থাটি। শনিবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। তিনি বলেন, চলমান কার্যক্রমের পাশাপাশি রমজানকে সামনে রেখে বিশেষ অভিযান শুরু হচ্ছে। রোজায় শপিং মল, ব্যাংক, বিমা, রেল স্টেশন, বাস টার্মিনাল ও সদরঘাট সহ অন্যান্য জায়গায় মানুষের উপস্থিতি বাড়ে। উল্লেখ করে কেউ যেন নাশকতা করতে না পারে সেজন্য গোয়েন্দা নজরদারি বাড়ানোর কথা জানান তিনি। চোর, ডাকাত, ছিনতাইকারীদের বেশিরভাগ 15 থেকে 30 বছর বয়সের উল্লেখ করে তিনি বলেন, তাদের অনেকেই কিশোর গ্যাং ও বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েছে। তবে ছোট বড় যে কোনো অপরাধ ও অপরাধীর ক্ষেত্রে ডিবির 0 টলারেন্স নীতি থাকবে। রোজার সময় মানুষের কর্মযোগ্যতা বাড়ে, বিশেষ করে টাকা পয়সার লেনদেন বেশি হয়। শপিং মল, ব্যাংক, বিমাগুলোতে মানুষের ভিড় বাড়ে। এসব জায়গায় কেউ যাতে নাশকতা না করতে পারে সেই জন্য আমাদের গোয়েন্দা নজরদারি বাড়ানো হচ্ছে। এটা হচ্ছে এক ধরনের বিশেষ গোয়েন্দা অভিযান, যেটাতে ছদ্মবেশে আমাদের সদস্যরা মানুষের মধ্য থেকে অপরাধীদের শনাক্ত করতে পারবে। গাজীপুরের টঙ্গীর মাজার বস্তিতে সাঁড়াশি অভিযান চালিয়ে সন্দেহভাজন অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করেছে যৌথ বাহিনী। শনিবার সন্ধ্যা 6টা থেকে রাত 9টা পর্যন্ত অভিযানে অংশ নেয় সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশ ও এপিবিএনের বিপুল সংখ্যক সদস্য। সারা দেশে চলমান ছিনতাই, ডাকাতি সহ সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে এই অভিযান। এ সময় বস্তির বিভিন্ন ঘরে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র, মাদক ও মাদক সেবনের কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়। এছাড়া বিভিন্ন অপরাধে জড়িত থাকার সন্দেহে আটক করা হয় অর্ধশতাধিক ব্যক্তিকে। রাজধানীর উত্তরাসহ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নত করতে এই অভিযান পরিচালনা করা হচ্ছে বলে জানিয়েছে
আইন শৃঙ্খলা বাহিনী। রমজান মাসে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের জন্য এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। আমরা বেশ কিছু বিভিন্ন ধরনের মাদকদ্রব্য এবং উদ্ধার করেছি এবং সেই সাথে দেশীয় অস্ত্রশস্ত্র যেগুলো সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে ব্যবহৃত হয় এবং সংশ্লিষ্ট চিহ্নিত বেশ কিছু সন্ত্রাসী এবং আমাদের মাদকসেবী মাদক ব্যবসায়ী এই সংশ্লিষ্ট আমরা লোকজনকে আটক করেছি এবং আমাদের বেশ কিছু মাদকদ্রব্য সহ যে দেশীয় অস্ত্রশস্ত্র আমরা আজকে জব্দ করেছি সেগুলোর আমরা আইনগতভাবে নিষ্পত্তি করব। ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে নিহত বাংলাদেশি যুবক আল আমিনের মরদেহ ২২ ঘন্টা পর শনিবার সন্ধ্যায় ফিরিয়ে আনা হয়েছে দেশে। শুক্রবার সন্ধ্যায় কসবা উপজেলার বায়েক ইউনিয়নের পুটিয়া সীমান্তে এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহতের স্বজনরা জানান, শুক্রবার সন্ধ্যায় স্থানীয় কৃষক আল আমিনের একটি গরু সীমান্তের ওপারে চলে যায়। এ সময় গরুটি আনতে গেলে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে বিএসএফ। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ভারতের একটি হাসপাতালে নিয়ে যায় তারা। পরে রাত ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসক। কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামিউল ইসলাম জানান, বিএসএফ এর সাথে বিজিবির পতাকা বৈঠকের পর আমিনের মরদেহ ফিরিয়ে দেওয়া হয়। নতুন ব্যাটালিয়ন গঠনের কারণে উখিয়া সীমান্তে বিশৃঙ্খলা নিরসনের পাশাপাশি নিরাপত্তা জোরদার হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় সীমান্তের নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে থাকায় বাংলাদেশকে মিয়ানমার সরকার সহ উভয় পক্ষের সাথে যোগাযোগ রাখতে হচ্ছে বলে জানান তিনি। শনিবার সকালে কক্সবাজারে বিজিবির উখিয়ায় এ কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সকাল 10টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ে সম্মেলন কক্ষে এক সভায় উঠে আসে মিয়ানমার বাংলাদেশ বাণিজ্য সীমান্ত পরিস্থিতি, জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি, রোহিঙ্গা ইস্যু সহ নানা বিষয়। এ সময় উপদেষ্টা জানান, মিয়ানমারের সাথে সীমান্ত বাণিজ্য স্বাভাবিক করা সহ উদ্ভূত সমস্যা সমাধানে কাজ করছে সরকার। সভা শেষে কক্সবাজার ব্যাটালিয়ন 34-এর প্রশিক্ষণ মাঠে নবগঠিত উখিয়া ব্যাটালিয়ন 64 স্টেশন সদর দপ্তর, গার্ড পুলিশ ব্যাটালিয়ন ও K9 ইউনিট অ্যান্ড ট্রেনিং সেন্টারের আনুষ্ঠানিক পতাকা উত্তোলন অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মিয়ানমারের এলাকা ধরেন সে থেকে মাল শীত হয়ে থেকে মাল আসবে, ওরা ওখান থেকে ট্যাক্স নেয়, আবার এদিক দিয়ে ক্রস করার সময় আরাকান আর্মিও নেয়। এটা একটা ডিফিকাল্ট সিচুয়েশন, কিন্তু এই জন্য একটা কিন্তু হাই রিপ্রেজেন্টেটিভ করা হয়েছে। যোগাযোগ দুজনের সাথেই রাখতে হচ্ছে, ফর্মালি এবং ইনফর্মালি। 12 লাখ রোহিঙ্গাকে এখানে আশ্রয় দেওয়া হয়েছে, কিন্তু সংখ্যা কিন্তু আরো বেশি এবং তারা কিন্তু বিভিন্ন অপকর্মের সাথে জড়িয়ে গেছে। আমরা যদি তাদের বিরোধ দিতে পারি, অতই আমাদের জন্য মঙ্গল। সাভারের আমিনবাজার এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা 32টি ইটভাটার মধ্যে 2টি ভাটা গুঁড়িয়ে দিয়েছে উপজেলা প্রশাসন। শনিবার বিকেলে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে এবিসি ও এএবি নামে 2টি ইটভাটায় এই অভিযান চালানো হয়। অভিযানে ভাটা কর্তৃপক্ষ বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হলে সেগুলো ভেঙে ফেলা হয়। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী অবৈধ ইটভাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে এবং পরিবেশ রক্ষায় এই কার্যক্রম অব্যাহত থাকবে। অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি সাভার থানা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। সাভারের আশুলিয়ায় বন্ধ থাকা ম্যাকপাই সোয়েটার কারখানায় ডাকাতি হয়েছে। শুক্রবার রাত 8টা থেকে শনিবার ভোর 4টা পর্যন্ত কারখানায় ডাকাতি হয়। উপজেলার ইয়ারপুর ইউনিয়নের জিরাবো এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কারখানার পরিচালক জানান, রাত 8টার দিকে কারখানায় অস্ত্র হাতে কারখানায় প্রবেশ করে প্রায় 40 সদস্যের এক দল ডাকাত। এ সময় কারখানা নিরাপত্তা কর্মী সহ 7 জনকে একটি রুমে আটকে রেখে মারধর করে তারা। লুট করে নিয়ে যায় বিভিন্ন মেশিন সহ প্রায় 5 কোটি টাকার মালামাল। শিল্প পুলিশ বলছে, ডাকাতদের আটকের চেষ্টা চলছে। এদিকে এলাকা জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি। দায়িত্ব গ্রহণ করেছেন হজ এজেন্সি মালিকদের সংগঠন হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ হাবের নবনির্বাচিত কার্যনির্বাহী পরিষদ। শনিবার সকালে রাজধানীর একটি হোটেলে হাব এর
2025-27 মেয়াদের কার্যনির্বাহী পরিষদের কাছে দায়িত্ব তুলে দেন হাবের প্রশাসক দাউদুল ইসলাম। অনুষ্ঠানে কেন্দ্রীয় কমিটি ছাড়াও ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক কমিটির কাছেও দায়িত্ব হস্তান্তর করা হয়। গত 22 ফেব্রুয়ারি হাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সৈয়দ গোলাম সরওয়ার ও ফরিদ আহমেদ মজুমদার নেতৃত্বাধীন হাব ঐক্য কল্যাণ পরিষদ পূর্ণ প্যানেলে জয়ী হয়। চলতি মার্চ মাসে ভোক্তা পর্যায়ে অপরিবর্তিত থাকছে ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের দাম। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের আদেশের বরাতে শনিবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মার্চ মাসের জন্য তুলনামূলক সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল সরবরাহ নিশ্চিত করতে বিদ্যমান মূল্য কাঠামো অনুসারে লিটার প্রতি ডিজেল ও কেরোসিনের দাম 105 টাকা, পেট্রোলের দাম লিটার প্রতি 122 টাকা ও অকটেনের দাম 126 টাকা রাখা হয়েছে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে মিল রেখে প্রতি মাসে স্বয়ংক্রিয় পদ্ধতিতে দেশে জ্বালানি তেলের মূল্য সমন্বয় করে সরকার। শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাইরে ঢাকা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কেন্দ্র স্থাপন করে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। শনিবার সকালে শুরু হওয়া এই ইউনিটের ভর্তি পরীক্ষায় আসন সংখ্যা ছিল 1215টি। আবেদন করেছেন 1,09,081 জন শিক্ষার্থী। প্রতি আসনের বিপরীতে লড়ছেন 89 জন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব ইউনিট মিলিয়ে আসন সংখ্যা 4,926টি। বিপরীতে মোট আবেদন জমা পড়েছে 2,71,239টি। ভর্তি পরীক্ষা শেষ হবে 24 মার্চ। উপ ইউনিটের পরীক্ষা শুধুমাত্র চবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষা ঘিরে ক্যাম্পাস পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। একই সাথে অসৎ উপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে দেয়া হয়েছে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। প্রতিটি ভর্তি পরীক্ষার্থী নিরাপদভাবে আমাদের ক্যাম্পাসে এসে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সেই যাবতীয় ব্যবস্থা আমরা সুচারুভাবে সম্পন্ন করেছি। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেভাবে অনুষ্ঠিত হচ্ছে একইভাবে ঢাকায় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে। সেখানে আমরা আমাদের টিম অন্য বিশ্ববিদ্যালয়ের সহায়তা নিয়ে কাজ করছে এবং আমরা ভর্তি পরীক্ষার প্রস্তুতি হিসেবে অন্তত 5-7 দিন বিভিন্ন পর্ষদের সাথে, স্টেক হোল্ডারদের সাথে মিটিং করেছি। রমজানের বাজারে লেবুর হালি শতক পেরিয়েছে। শসা, বেগুনে কাটেনি অস্বস্তি। অন্যদিকে এখনও স্বাভাবিক হয়নি তেলের বাজার, যদিও ছোলা, চিনি সহ অনেক পণ্যের দামই স্থিতিশীল আছে। শনিবার সকাল থেকে বাজারে ভিড় করেন ক্রেতারা। রমজানে শসা, বেগুন, লেবুর দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। সপ্তাহখানেক আগে যে শসা কেজিতে বিক্রি হয়েছে 70 থেকে 80 টাকায়, আজ তা 100 টাকা ছাড়িয়ে গেছে। গত সপ্তাহে লেবুর হালি বিক্রি হয়েছে 50 থেকে 55 টাকায়। রমজানের সুযোগ নিয়ে এক লাফে সেটি দ্বিগুণ হয়ে গেছে। এছাড়া যেখানে আগে প্রতি কেজি ব্রয়লার বিক্রি হতো 170 থেকে 180 টাকা, আর এখন বিক্রি হচ্ছে 200 টাকা দরে। 750 টাকায় বিক্রি হচ্ছে গরুর মাংস। প্রায় সব ধরনের মাছের দামও বেড়েছে 150 থেকে 300 টাকা। ক্রেতারা বলছেন, রমজানে বাজার স্বাভাবিক রাখতে আরও কঠোর নজরদারি দরকার। শসা, লেবু আর হিসাব হলো বেগুন, এগুলোর দামটা একটু বেশি। যেরকম হলো বর্তমানে সামনে রোজা আসতেছে, মানে এই মৌসুমে মানে যায় মানে একটু দামটা বাড়তেই থাকে। কার কাছ থেকে ব্যবসা করতে পারবে, কে কার কাছ থেকে ঠকিয়ে মানে মুনাফা অর্জন করতে হবে, সেদিকে সবার নজর। ব্যবসায়ীরাও মানে রমজানের যে আদর্শ সেদিক থেকে সরে গিয়ে তারা শুধু মুনাফার পিছনে দৌড়ায়। যেগুলো বড় মাছ আপনার কিনছি আপনার আগে 600 টাকা করে, এগুলা কিনতে আছে আপনার 650 করে। বিত্তবান যারা আছেন তারাই মাছ মাংস খাচ্ছেন, মধ্যবিত্ত যারা বা নিম্ন মানের লোকরা যারা আছেন তারা কিন্তু খেতে পারছেন না ঠিক করে। সারা দেশে নিত্যপণ্য ও ভোজ্য তেলের দাম নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করেছে যৌথ বাহিনী ও টাস্ক ফোর্স কমিটি। শনিবার সকালে টাঙ্গাইল ও নাটোরের খুচরা ও পাইকারি দোকানগুলোতে অভিযান চালানো হয়। টাঙ্গাইল অভিযানে নেতৃত্ব দেন জেলা ভোক্তা অধিকারের সহকারী পরিচালক। তিনি জানান, ব্যবসায়ীরা বাজারে কৃত্রিম ভোজ্য তেলের সংকট তৈরি করে
বেশি দামে বিক্রি করছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। তবে এ সময় বাড়তি দামে বিক্রির কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাই কোনো ব্যবসায়ীকে জরিমানা না করে রমজানে ভোজ্য তেল ব্যবসায়ীদের বাড়তি দামে বিক্রি না করার নির্দেশনা দেওয়া হয়। এদিকে নাটোরে নিত্যপণ্যের দাম স্থিতিশীল রাখতে অভিযান চালায় টাস্কফোর্স কমিটি। অভিযানকালে বাড়তি দাম রাখা সহ নানা অনিয়মের দায়ে 15,000 টাকা জরিমানা করা হয় কয়েকজন ব্যবসায়ীকে। জাটকা রক্ষায় পদ্মা, মেঘনা সহ দেশের বিভিন্ন নদীর 5টি অভয়াশ্রমে শুরু হয়েছে মাছ ধরায় নিষেধাজ্ঞা। মার্চ এপ্রিল 2 মাস নদীতে কোনো জাল ফেলতে পারবে না জেলেরা। শনিবার নিষেধাজ্ঞার প্রথম দিন সকাল থেকে চাঁদপুরের পদ্মা, মেঘনা নদীতে টহল কার্যক্রম চালায় নৌ পুলিশ ও মৎস্য বিভাগ। এ সময় নদীতে কোনো জেলে নৌকা দেখতে পাওয়া যায়নি। মতলব উত্তরের ষাটনল থেকে হাই মচরের চর ভৈরবী পর্যন্ত 70 কিলোমিটার এলাকা নিষেধাজ্ঞার আওতায় থাকবে। নিষেধাজ্ঞা বাস্তবায়ন করতে প্রত্যেক জেলেকে 4 মাস 40 কেজি করে চাল সহায়তা দেওয়া হবে। এদিকে ভোলার ইলিশা থেকে চরপিয়াল পর্যন্ত মেঘনার 90 কিলোমিটার ও ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর 100 কিলোমিটার অভয়াশ্রম এলাকাও থাকবে নিষেধাজ্ঞার আওতায়। এ সময় সকল প্রকার মাছ ধরা, বিপণন ও সংরক্ষণ বন্ধ থাকবে। অভিযান সফল করতে জেলেদের দ্রুত চাল বরাদ্দ সহ এনজিও থেকে ঋণ দেয়া বন্ধ করার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। গ্যাস সংকটে আবারও বন্ধ হয়ে গেছে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ সার কারখানার ইউরিয়া উৎপাদন। শনিবার রাত থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় উৎপাদন কার্যক্রম বন্ধ রাখে কর্তৃপক্ষ। মাত্র 38 দিন আগে উৎপাদন শুরু করেছিল আশুগঞ্জ সার কারখানা। প্রতিদিন গড়ে 1150 টন ইউরিয়া উৎপাদন হলেও গ্যাস না থাকায় সেটি এখন পুরোপুরি বন্ধ। এ বিষয়ে কারখানার মহাব্যবস্থাপক জানান, সন্ধ্যার পর থেকে গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়, ফলে উৎপাদনও বন্ধ রাখা হয়েছে। কবে নাগাদ কারখানা চালু হবে তা নিশ্চিত করে জানাতে পারেনি কর্তৃপক্ষ। এর আগে দীর্ঘ 9 মাস বন্ধ ছিল কারখানাটি। তবে শ্রমিকদের আন্দোলনের পর গত 15 নভেম্বর গ্যাস সরবরাহ চালু হলে 23 জানুয়ারি থেকে উৎপাদন শুরু হয়। প্রকৌশলীদের পেশাজীবী সংগঠন আইইবিতে উচ্চ আদালতের নির্দেশ উপেক্ষা করে কার্যক্রম পরিচালনা করছে অবৈধভাবে গঠিত কমিটি। শনিবার জাতীয় প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এমন অভিযোগ জানায় ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের সদস্যদের একাংশ। তাদের দাবি, অভ্যুত্থানের পর প্রতিষ্ঠানটির সবশেষ কমিটি হয়েছে গঠনতন্ত্র অমান্য করে। সংবাদ সম্মেলনে প্রকৌশলীরা জানান, 5 আগস্টের পর বিগত সরকারের সুবিধাভোগী সভাপতি সহ কমিটির শীর্ষ পদধারীরা পালিয়ে যান। তবে পরবর্তী কমিটি গঠনে কোনো ধরনের কাউন্সিল বা অ্যাডহক কমিটি গঠন করা হয়নি। অক্টোবরে একটি পত্রিকায় বিজ্ঞপ্তি জারি করে আইইবি সদস্যদের একাংশ, যার ভিত্তিতে জরুরি সভায় গঠন করা হয় সভাপতি, সাধারণ সম্পাদক সহ 10 সদস্যের কমিটি। এতে প্রতিষ্ঠানের গণতান্ত্রিক চর্চা ব্যাহতের অভিযোগ এনে আইইবি সদস্যদের আরেক অংশ আইনের দ্বারস্থ হলে 10 ফেব্রুয়ারি 1 মাসের জন্য আইইবির সকল কার্যক্রম স্থগিত রাখার নির্দেশ দেন উচ্চ আদালত। রাজশাহীতে রমজান উপলক্ষে নিম্ন আয়ের মানুষ ও দুস্থদের সহায়তা করতে শুরু হয়েছে বাজার থেকে কম মূল্যে পণ্য বিক্রি কার্যক্রম। এই কাজে সহযোগিতা করেছে খাদ্য পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান নাবিল গ্রুপ। শনিবার সকালে নগরীর বামন শিখর খড়খড়িতে উদ্বোধন করা হয় এই কার্যক্রমের। এ সময় আয়োজকরা জানান, রমজানে বাজারে পণ্যের দাম বাড়ে, যা দুর্ভোগে ফেলে ক্রেতাদের। এমন প্রেক্ষাপটে নাবিল গ্রুপ সাধারণ মানুষের সহায়তায় এগিয়ে এসেছে। কার্যক্রমের আওতায় প্রতি বস্তা পণ্যে 50 থেকে 100 টাকা পর্যন্ত ছাড় পাবেন ক্রেতারা। এছাড়া 50,000 মানুষকে বিনামূল্যে চাল, ডাল, আটা, তেল সহ বিভিন্ন পণ্যের একটি প্যাকেজ দেওয়া হচ্ছে। প্রথম দিনে প্রায় 450 দুস্থ মানুষের মাঝে খাদ্য সহায়তা দেয় প্রতিষ্ঠানটি। এবার আন্তর্জাতিক খবর। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রত্যাখ্যাত হলেও তার সমর্থনে ঝাঁপিয়ে পড়েছেন ইউরোপীয় নেতারা। এরই মধ্যে ব্রিটিশ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে যুক্তরাজ্যে পৌঁছেছেন ভলোদিমির জেলেনস্কি। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মতে তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জেলেনস্কি নয়, জুয়া খেলেছেন রুশ প্রেসিডেন্ট পুতিন। এরই মধ্যে ইউক্রেনের প্রতিরক্ষার জন্য দ্রুত 310 কোটি মার্কিন ডলার অর্থ ছাড়ের আহ্বান জানিয়েছেন জার্মান অর্থমন্ত্রী। ইউক্রেনের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। স্থায়ী শান্তি ও রাশিয়ার আগ্রাসন বন্ধে সব ধরনের
সহায়তার কথা বলেছে নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফ। জেলেনস্কির পাশে দাঁড়িয়েছে পোল্যান্ড এবং স্পেনও। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইউক্রেনের প্রতি দৃঢ় সমর্থন জানিয়ে স্থায়ী শান্তির পথ খুঁজে বের করার প্রতিশ্রুতি দিয়েছেন। বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও তাদের মিত্রদের একসঙ্গে বসে আলোচনা করার আহ্বান জানিয়েছে ইতালি। এদিকে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে জেলেনস্কির যুক্তরাষ্ট্র সফর ছিল রাজনৈতিক ও কূটনৈতিক ব্যর্থতায় পূর্ণ। গাজা উপত্যকায় ৪২ দিনের যুদ্ধবিরতি শেষ হয়েছে শনিবার। প্রথম ধাপের পর যুদ্ধবিরতি নিয়ে দ্বিতীয় দফায় আসেনি কোনো সিদ্ধান্ত। হামাসের শর্ত মেনে গাজা থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার না করে উল্টো সামরিক উপস্থিতি জোরদারের পরিকল্পনা করেছে তেল আবিব। যুদ্ধকে উস্কে দিতে তেল আবিবকে নতুন করে আরও $300 কোটি সামরিক সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। ধাপে ধাপে দেওয়া হবে এই সহায়তা। এদিকে যুদ্ধবিরতি চুক্তি পুনর্বহাল না হওয়ায় ইসরায়েল প্রস্তাব দিয়েছে আগের তুলনায় গাজার সামরিক উপস্থিতি বাড়ানো হবে। জাতিসংঘ আর উপত্যকায় ত্রাণ সরবরাহকারী সংস্থাগুলোকে এই প্রস্তাব দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। পুরো পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে জাতিসংঘ বলছে, আগামী সপ্তাহে কায়রোতে আরব লীগের সম্মেলনে অংশ নেবেন মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। যুদ্ধ পরবর্তী গাজা পুনর্গঠন নিয়ে আলোচনা হবে এই সম্মেলনে। পাশাপাশি জোর দেওয়া হবে যুদ্ধবিরতি আর বন্দি বিনিময় চুক্তি বহাল রাখার বিষয়ে। হামাস বলছে, গাজায় স্থায়ীভাবে যুদ্ধবিরতি কার্যকর শর্তে আলোচনায় যেতে চায় সশস্ত্র গোষ্ঠীটি। জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলের জন্য ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের ওপর আপিলেও বহাল রইল নিষেধাজ্ঞা। আদেশটিকে অসাংবিধানিক উল্লেখ করে নিষেধাজ্ঞা বহালের রায় দেন ভার্জিনিয়ার একটি আদালত। বিচারক জানান, ট্রাম্প অতীতেও সংবিধানের অপব্যাখ্যার প্রয়াস চালিয়েছেন, যা প্রত্যাখ্যান করেছে সুপ্রিম কোর্ট। এদিকে ৭,০০০ কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে মার্কিন সামাজিক সুরক্ষা প্রশাসন। এছাড়াও সরকারি সংস্থাটির আঞ্চলিক দপ্তর ১০ থেকে 4-এ নামিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের ওপর প্রভাব বিস্তারের অভিযোগ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করেছে ডেমোক্র্যাটরা। গেল 18 ফেব্রুয়ারি নির্বাহী আদেশের মাধ্যমে নির্বাচন কমিশনের ওপর হোয়াইট হাউসের ক্ষমতা বাড়ান মার্কিন প্রেসিডেন্ট। বলিভিয়ায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। স্থানীয় সময় শনিবার ভোরে দেশটির পশ্চিমাঞ্চলের কোলসনি শহরের একটি মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। একটি বাসে করে যাত্রীরা কার্নিভাল উৎসবে যোগ দিতে যাচ্ছিল। এ সময় অপর দিক থেকে আসা আরেকটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে বাসের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ রয়েছে। শিগগিরই তারা আনুষ্ঠানিক একটি প্রতিবেদন জমা দেবেন। চ্যাম্পিয়ন্স ট্রফিতে শারীরিক ক্লান্তিতেই ভরাডুবি হয়েছে বাংলাদেশের দলে। সাকিবকে না রাখার খেসারত দিয়েছে ক্রিকেট বোর্ড। মুখে সংস্কারের স্লোগান দিলেও এখনও পুরনোদের নিয়েই চলছে বিসিবির সকল কার্যক্রম। শনিবার এমন অভিযোগ করেন সাবেক স্পিনার মোহাম্মদ রফিক। হতাশা হলো যে আমাদের বাংলাদেশে যেভাবে গিয়েছিল কনফারেন্স নিয়ে, কিন্তু দেখা যায় আমরা দুর্ভাগ্য যে ওই কনফারেন্স নিয়ে আমরা ফিরতে পারিনি। ল্যাকিং সবচেয়ে বড় আমি বলবো যে প্লেয়াররা খুব টায়ার্ড ছিল। রাজনীতির পার্টটা আলাদা থাক, বাট আমার ক্রিকেট পার্টটা আলাদা দেখতে হবে অবশ্যই। কারণ কি এখন সাকিবরা যদি মনে করেন যে না আপনার ওই রাজনীতিভাবে যদি আপনি এটা জড়ায় ওই চিন্তা করার টাকা নিচ্ছে। বাট আবার আরেকটা সিলেক্টর যেটা বলছে যে ওকে ব্যাটসম্যান হিসাবে নিব না ওই করবে, তাহলে আপনার ওর জায়গায় ব্যাটসম্যানটা কোথায়? ওর জায়গায় আপনি একটা প্লেয়ার তৈরি করে দেখেন না। নতুন দেশ হয়েছে, নতুন বোর্ড হবে, নতুন বোর্ডে কোথায় নতুন লোক এটা আমাকে বলেন। তারা কি আগে বোর্ডের আন্ডারে চাকরি করে নাই? আপনি ফাইম স্যার কি আগে বোর্ডের আন্ডারে, ফারুক কি আগের বোর্ডের আন্ডারে যেতে? তারা তো ঘুরে তারাই তা আপনি এখানে নতুন কি দেখবেন? আর নতুন ক্যালেন্ডার কোথাতে তৈরি হবে? 10 মার্চ থেকে সাবেক ক্রিকেটারদের নিয়ে হতে যাওয়া এশিয়ান লিজেন্ডস লিগ টি-20তে খেলতে যাচ্ছেন সাকিব। 3 মার্চ থেকে শুরু হতে যাওয়া ঢাকা এশিয়ান স্টার্সের হয়ে সাকিব ছাড়াও খেলবেন বাংলাদেশের আরেক ক্রিকেটার অলক কাপালি। একই দলের হয়ে মাঠ মাতাবেন শ্রীলঙ্কার দিলশান মুনাবিরা, লাহিরু থিরিমান্নেস,
সেহান জয়সুরিয়া, ভারতের কেদার যাদব, শাহবাজ নাদিম এবং আফগানিস্তানের হামিদ হাসান। এই আসরে বাংলাদেশ থেকেও একটি দল অংশ নেবে। বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলবেন বাংলাদেশের সাবেক ক্রিকেটাররা। এই দলের হয়ে খেলবেন তামিম ইকবাল, মোহাম্মদ আশরাফুল, তুষার ইমরানের মতো সাবেক ক্রিকেটাররা। আগামী 12 মার্চ বাংলাদেশ টাইগার্সের বিপক্ষে খেলবে এশিয়ান স্টার্স। 3 মার্চ থেকে শুরু হতে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগের আগে উন্মোচিত হলো টুর্নামেন্টটির শিরোপা। শনিবার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে 12 দলের অধিনায়ক আয়োজক সংস্থা সিসিডিএম এর কর্মকর্তাদের উপস্থিতিতে আয়োজিত হয়েছে ট্রফি উন্মোচন অনুষ্ঠান। এসবে টুর্নামেন্টকে নিয়ে নিজেদের প্রত্যাশার কথা জানান বিভিন্ন দলের অধিনায়ক। সেখানে নতুন মৌসুমে আম্পায়ারদের মনোউন্নয়ন ও সময় মতো ক্রিকেটারদের পারিশ্রমিক নিশ্চিত করতে ক্লাবগুলোর প্রতি আহ্বান জানান মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এবার যে খেলা ভালো হোক, আম্পায়ারিং ভালো হোক, এগুলো সব ঠিক আছে, বাট প্লেয়ার্স পেমেন্টটা যেরকম মেক শিওর করে সব ক্লাব যে প্রত্যেকটা প্লেয়ার যেরকম পেমেন্ট পাচ্ছে। বিপিএল বলেন, প্রিমিয়ার লিগ বলেন, প্লেয়াররা হ্যাজ সাফার্ড ফাইন্যান্সিয়ালি আ লট। সো আই রিয়েলি হোপ যে কমিটমেন্টসগুলা ক্লাবগুলা করেছে এই ক্লাবগুলোর প্রত্যেকটা টাকা যেরকম প্রত্যেকটা প্লেয়ার পাক, দ্যাট ইজ দ্য টপ প্রায়োরিটি ফর মি। অ্যান্ড দেন অবভিয়াসলি ক্রিকেটটা ভালো হোক। ক্রিকেট আম্পায়ারিং নিয়ে যেটা কমপ্লেন থাকে এই জিনিসগুলো যেরকম বোর্ড টেক কেয়ার করুক, অ্যান্ড দেন ভালোভাবে আমরা টুর্নামেন্টটা শেষ করি। আসন্ন এশিয়া কাপ বাছাইয়ের ভারতের বিপক্ষে জেতা সম্ভব। শনিবার প্রথম দিনের অনুশীলন শেষে এমনটাই বলছেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভুঁইয়া। I think Hamza will be the best player in this group overall, and in South Asia I think he's the best player. So Hamza আসলে এটা it will be a big boost for the team. Of course coach Hamza মানে ফাহিমকে চুজ করছে, so I think he's a good player. কারণ আমরা যদি হেড টু হেড করি মানে ইন্ডিয়ার প্লেয়ারের সাথে I don't think there's a big difference. So আমরা এক্সপেক্ট করি একটা পজিটিভ রেজাল্ট। অবশ্যই আমরা 3 পয়েন্ট নিতে চাই। বাংলাদেশ প্রিমিয়ার লিগে দ্বিতীয় পর্ব সামনে রেখে দল বদল সেরে নিয়েছে ক্লাবগুলো। আক্রমণ ভাগে শক্তি বাড়াতে ভেনেজুয়েলার ফরওয়ার্ড এদুয়ার্দ মরিওকে নিয়েছে এ মুহূর্তে লিগ টেবিলের শীর্ষে থাকা মোহামেডান। 2022-23 মৌসুমে পুলিশের জার্সিতে 18 ম্যাচে 9 গোল করেছিলেন মরিও। 2023-24 মৌসুমে 15 ম্যাচে জালের দেখা পেয়েছিলেন 5 বার। উজবেকিস্তানের ডিফেন্ডার আশরর গফুরভের সাথেও চুক্তি করেছে লিগ চ্যাম্পিয়নরা। 3 নতুন বিদেশি খেলোয়াড় নিবন্ধন করিয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপাধারী বসুন্ধরা কিংস। আর্জেন্টাইন ফরওয়ার্ড হুয়ান এদুয়ার্দো লেসকানো, ব্রাজিলিয়ান সেন্টার ব্যাক দাসিয়েল এলিস দোস সান্তোস ও ঘানার ফরওয়ার্ড ইভান্স একটিকে দলে ভিড়িয়েছে তারা। শেষ করছি এখন চারদিকে। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। এখন টেলিভিশনের ফেসবুক দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং এখন টেলিভিশনের ইউটিউব দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।